হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বর্ষা আর ঋতম, এখন তো তোমরা মোটামুটি জেনেই গেছো কারা। তো এই বর্ষার যে রোগটা হয়েছে মোটামুটি তার সম্বন্ধে কিছুটা ধারণা আমরা পেলাম গতকালকের ওদের ভিডিও থেকে, মানে ওদের ব্লগিং ভিডিও থেকে। দুদিন কন্ট্রোভার্সি ভিডিও করার পর যে ব্লগিং ভিডিওটা এসছে সেটা থেকে মোটামুটি সেই রোগটার সম্বন্ধে আমাদের কিছু ধারণা হলো, যেটা কিনা তোমাদের আমি এই ভিডিও মারফত বলবো। ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, যথাসময় আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করছি। তো শুরুতে বৃষ্টির কিছু কথা যেটা কিনা আমাদের উদ্দেশ্যে ছিল, সেটা হলো কারোর কথায় বৃষ্টির ঘন্টা ফারাক পড়ে, সে তো স্বাভাবিক। কারোর কথায় কিছু কেন যাবে আসবে, সে নিজে যেটা বুঝবে, সে নিজে যেটা করবে সেটাই তার ব্যাপার। তো আমাদের কথায় কান দেওয়ার তো কথা ছিল না। যেরম দেখাচ্ছ, যেরম করছো, যেরমভাবে ব্লগিং চালাচ্ছ, তোমার লাইফ, তুমি চলো। আমরা কি বলছি না বলছি তোমার তো দেখার দরকার নেই, তাই না? এখন জিনিসটা যদি সত্যি না হয়, মানে আমরা যদি ভাট বকি, তাহলে তোমার গায়ে লাগার কথা নয়। অর্থাৎ পাগলে কি না বলে, ছাগলে কি না খায়ের মতো অবস্থা আর কি। তো সেই রকমভাবে ইগনোর করো না। কারণ দেখো, একটা কথা, সমাজে বাস করতে গেলে, হ্যাঁ, ৫ জনে ৫ কথা বলবেই, এটা তুমি কারোর মুখই বন্ধ করতে পারবে না। আজকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চ্যানেলের মাধ্যমে এইসব কথা বলছি, ইনকাম করছি। তোমরাও তোমাদের লাইফ দেখাচ্ছ, ইনকাম করছো। এই তো, এইটাই হচ্ছে আমাদের এখনকার রেভলিউশন বা আপগ্রেডেড ভার্সন। কিন্তু এর আগে যদি পুরনো কিছু কয়েক বছর আগে চলে যাও, তো দেখবে পাড়ায়, কলোনিতে, তোমার কি বলবো, সমাজে লোক লোককে নিয়ে কিন্তু সমালোচনা করতো। এটা কিন্তু বরাবরই ছিল। হ্যাঁ, পাড়ার মধ্যে কাউকে নিয়ে অন্য কেউ আলোচনা করবে না, এটা হতেই পারে না। সে পাড়ার বৌদি বলো, পাড়ার কাকিমা বলো, পাড়ার কাকুরা বলো, জেঠুরা বলো, দাদুরা বলো, সবাই সবাই সবাইকে নিয়ে আলোচনা করতো, সমালোচনাও করতো, শুধু আলোচনা নয়। তো সেখানে ভালো আলোচনাও হতো, খারাপ আলোচনাও হতো। তো এক্স্যাক্টলি সেম জিনিসটা আমাদের এখানে চলে। এখন তারা যখন ওই আলোচনা তখন করতো, তখন তারা তার বিনিময়ে কিছু পেত না। এখন আমরা কিছু একটা, মানে আমাদের বলাটা বৃথা যাচ্ছে না, অর্থাৎ সেই বলে আমরা কিছু ইনকাম করছি। আর তোমরাও তোমাদের লাইফস্টাইল দেখে তোমরা ইনকাম করছো। এমন তো নয় তুমি তোমার ব্লগিং দেখাচ্ছ, তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাচ্ছ, তুমি তোমার লাইফস্টাইল দেখাচ্ছ, তার বদলে কিছু পাচ্ছ না, তা তো নয়। কাজে যে জিনিসটা দেখাচ্ছ বা যে জিনিসটা তুমি তোমার লাইফস্টাইল বলছো, সেই জিনিসটার যদি কোনো পজিটিভ এফেক্ট সমাজের প্রতি থাকে, তো সেটা গুড। আর যদি সেটাকে সমাজে তোমার ব্যাড ইম্প্যাক্ট দেয়, তখনই তো আমাদের বলার সময় চলে আসে না, মানে আমাদের বলার প্রয়োজন পড়ে। তো সেটাই আমরা করছি। যদি আমাদের সেই বলায় তোমার প্রাইভেট লাইফ হ্যাম্পার হয়, বা তোমার এমন কোনো জিনিস যা তুমি ব্লগিংয়ে দেখাওনি সেটা নিয়ে যদি আমরা বলি, তো তুমি সেখানে কথা বলতে পারো, ব্যাস। এছাড়া আর কিছু বলার নেই। কারণ তুমি দেখাবে, তো আমরা দেখবো এবং বলবো, সোজা কথা। এখন যদি সেই দেখানোয় কোনো কিছু না থাকে, তো আমাদের বলারও কোনো কিছু থাকবে না। তো এইবার চলে আসি তোমার গতকালের আগের দিনের একটা ভিডিও, একটা মানে কথা যেটা আমি ওভারলুক করে চলে গেছিলাম, যেখানে রিতম, অর্থাৎ তোমার এখনকার মানে রেজিস্ট্রি করা হাজবেন্ড, সে কিনা বলেছিল যে তোমার কিছু হয়ে গেলে, অর্থাৎ তুমি যদি কোনো কিছু অ্যাটেম্প করো যেটা তুমি অপোজ করেছো, হ্যাঁ, গুড সাইন। ওইটা অপোজ না করলে একটা জোরদার কন্ট্রোভার্সি হতোই। যাই হোক, তুমি অপোজ করেছো, কিন্তু সে সেটার উল্লেখ করেছে, অর্থাৎ তোমার যদি কোনো ক্ষতি হয়, তো দায়ভার পড়বে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর। মানে এতটাই আর কি তোমার সোকল্ড হাজবেন্ড ডিম্যান্ড করছে। কিন্তু সেটা যে বললেই হয়ে যাবে, সেটা যে উইদাউট প্রুফ হবে, এমন তো কোনো কথা নেই, তাই না? কারণ তোমার অলরেডি তুমি রোগে মানে রোগে ভুগছো। কারণ তোমার রোগ সংক্রান্ত অনেক ভিডিও তোমার চ্যানেলেই রয়েছে। সেক্ষেত্রে তোমার কিছু হলে, যে তোমার এই শরীরে যে এফেক্ট হয়েছে, সেটা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বক্তব্যের কারণে, সেটা প্রুফ করতে একটু হলেও তোমার মানে সময় লাগবে, বা আরও বেশি আম প্রমাণ, তথ্য এইসবের জোগাড় করতে হবে। যাই হোক, সেটা সে তার তরফ দিয়ে বলেছে, কিন্তু তুমি সেটা বলেই দিয়েছো সেরকম কিছু সম্ভাবনা নেই। তো এই নিয়ে আর কিছু বলার নেই। কিন্তু এইরকমভাবে বলা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভয় দেখানো, সেটা আমরা বুঝতে পেরেছি। যাই হোক, ভয় পেলে তো কাজই করতে পারবো না, না? বিজনেস তো আমাদের এটা, না? আর বিজনেসের প্রথম কথাই হচ্ছে নো রিস্ক নো গেইন। অর্থাৎ আমাদের কোনো কিছু পেতে গেলে রিস্ক নিতেই হবে। অর্থাৎ রিস্ক, সেটা আমরা মানে সঠিক ওয়েতেই নেব, এমন নয় ইলিগাল ওয়েতে নেব। তো চলে আসি আজকের ব্লগিংয়ে আমরা কি দেখলাম। এটা কি একদিনের ব্লগিং ছিল বলে তোমাদের মনে হয়? না বন্ধুরা, এটা একদিনের ব্লগিং ছিল না। এটা বেশ কয়েকদিনের টুকরো টুকরো লাইফস্টাইল এক জায়গায় করে দেখানো হয়েছে। কারণ বিগত দুদিন ধরে আমরা এদের চ্যানেলে কন্ট্রোভার্সি ভিডিও পেয়েছি। তাহলে এই যে লাইফস্টাইল ভিডিওটা কখন শ্যুট হলো, তাই না? তো এটা হয় আগে হয়েছে, নয় পরে হয়েছে, কিন্তু
হয়েছে তো বটেই। যাই হোক সেটা কথা নয়। কথাটা আমি আমার তরফ থেকে আমি ধরে নিচ্ছি এটা আগের ভিডিও। আর কন্ট্রোভার্সি যে টপিক হিসেবে ২ টো ভিডিও এসেছিল সেটা তার পরের ভিডিও। ব্লগিং এ আমরা কি দেখলাম? বর্ষা রয়েছে ওর বাপের বাড়িতে অসুস্থ অবস্থায়। সেখানে ওর মা ওর পরিচর্যা করছে। অর্থাৎ ওই যেটা করে সারা গায়ে তেল মাখানো, মাথায়, হাতে, পায়ে এবং তাতে যে ও খুব আরাম বোধ করছিল সেটা ওকে দেখে বোঝা যাচ্ছিল না। কিন্তু ওর ভয়েস ওভার যখন দিচ্ছিল তখন ও নিজে বলল। এতে নাকি খুব আরাম পায়। অর্থাৎ দেখো তেল যদি মাখানো হয় কাউকে টেনে, টেনে এবং তারপর রোদে এই ঠান্ডায় বসলে যথেষ্ট আরাম লাগে এবং তখন শরীরটা হালকাই ছেড়ে দেয়। তো সেরকমই আমরা বর্ষাকে দেখলাম ছাদে শুয়ে রয়েছে, পাশে ওর মা ওর দেখাশোনা করছে। যাই হোক যেটাই দেখাক একটা দেখাচ্ছিল মা মেয়ের কেয়ার করছে যেখানে ওর ছেলে ক্যামেরা ধরছে। ভাই একটা ছোট্ট বাচ্চা যে কিনা ক্যামেরা ধরে এই জিনিসটা আমার বরাবরই খারাপ লাগে যে বাচ্চা একটা যে কিনা এই বয়সে তার বাচ্চা সুলভ জিনিসটা নিয়ে থাকবে, খেলবে, পড়বে, তার পড়াশুনোর জগতে থাকবে। সে কিনা মার ভিডিওর ক্যামেরাম্যান এবং অনেক সময় ও ভিডিওতে ওর ভয়েসও দেয় এবং অনেক রকম ওর এক্সপ্রেশন, ওর মানে কান্না, ওর হাসি, ওর আনন্দ এই সমস্ত ওর ভার্সানে ও ভিডিও মারফত আমাদের জানায়। যাই হোক এইগুলো মানে যত দেখছি তত খারাপ লাগছে যে বাচ্চাটাকে এই ব্লগিং এর মধ্যে জোর করে টেনে হিচড়ে আনছে কে না তার নিজের মা। বলতে তো পারবো না এখানে যে তার সৎ বাবা এই ব্যাপারটায় তাকে ইনসিস্ট করছে না। আমার তো মনে হয় একদমই নয়। যেখানে মা তার বাপের বাড়িতে রয়েছে, মা রয়েছে, বাবা রয়েছে, সেখানে তার হাসব্যান্ড নেই, হাসব্যান্ড রয়েছে সেই ভাড়া ফ্ল্যাটে, ওটা তো ভাড়াই জানি। যাই হোক যদি কিছু ভুল বলি তো তোমরা আমাকে রেকটিফাই করে দিও। তো সেইখানে বাচ্চাটা ক্যামেরা ধরছে। তাহলে এখানে মার পুরোপুরি তোমার পারমিশন আছে। বাচ্চাটাকে আর পারমিশনের কি আছে? মাই হয়তো বলেছে বাচ্চাকে ক্যামেরা করতে। যাই হোক তো এই ভিডিওটায় আমরা কি দেখলাম? কিছুটা বর্ষার বাপের বাড়ি, কিছুটা রিতম তার নিজের বাড়িতে কাজকর্ম করছে, নিজেরা নিজেদের সময় কাটাচ্ছে। তো এটা তো আমি প্রথমেই বলেছি এটা কোনো একদিনের ভিডিও না। এটা বেশ কয়েকদিনের ভিডিও শুট করে একসঙ্গে এডিট করে ছাড়া হয়েছে। তো হবেই, এটাই স্বাভাবিক। কারণ ২ দিনের ভিডিও আমরা পাইনি। বারবার বলছি। তো এইরকমভাবেই তোমার ভিডিওটা শুট হয়েছে। তো ভিডিওর শেষে রিতমের কিছু কথা যেগুলো না বললেই নয়। যেখানে রিতম বারবার বলছে যে বর্ষাকে ছাড়া তার থাকতে ভালো লাগছে না। বর্ষা নেই তাই তার একা, একা লাগছে। ইভেন বর্ষারও একা, একা লাগছে বলে দাবি এবং লাস্টে কিছু কথা যেগুলো হচ্ছে বর্ষার অসুখ সম্পর্কিত। তো সেই কথাগুলো তো অবশ্যই বলবো। কিন্তু একটা জিনিস বুঝলাম যে বর্ষা বাপের বাড়িতে থাকাকালীন রিতম ওখানে যাতায়াত করছে কারণ তাকে যাতায়াত করতে আমরা সচক্ষে দেখেছি হেলমেট পরা। তার মার সঙ্গে কথা বলছে, বর্ষার মার সঙ্গে কথা বলছে। সেখানে বর্ষা কম্বলের তলায় শুয়ে রয়েছে বোঝা যাচ্ছে। তো ক্যামেরাটা নিশ্চয়ই বর্ষাই করছিল। যাই হোক সেটা কথা না। কথাটা হচ্ছে যে বর্ষা এখন কিছুদিন তার বাপের বাড়িতেই থাকবে। কারণ তার কিছুটা রেস্ট দরকার। তার শরীর নাকি খুবই কাহিল, অসুস্থ এবং তার যেসব টেস্ট হয়েছে সেই সব টেস্ট রিপোর্ট আসতে এখনো ১০ দিন বাকি। মানে ভিডিও মারফত আমরা জেনেছি। যাই হোক এই যে টেস্ট রিপোর্ট না আমি এখানে বলে দিই এটা যেটা তোমার সেন্টার থেকে বলে যেখানে তুমি করবে সেখান থেকে যেটা বলে দেয় ডেট, তো সেই ডেটেই কিন্তু পাওয়া যায়। মানে ডেটের হেরফের হয় না। এমন হয় না যে তোমায় ১০ দিন বলেছে ৪ দিনের মাথায় তুমি রিপোর্ট পেয়ে যাবে। এটা কিন্তু হয় না, হওয়ার কথাও নয়। ওরা যে ডেটটা বলে সেই ডেটে গিয়েই তোমার রিপোর্টটা পাওয়া যায়। যাই হোক, রিতম সেখানে বলছে ১০ দিন আমি মনে হয় অমুক দিনই এর আগেই পেয়ে যাব। এটা কিন্তু হয় না। মানে এটা তোমার অনলাইন ডেলিভারি নয় যে আমার অমুক ডেটে ডেলিভারি করার কথা তার আগেই চলে এলো। এমন নয়। হ্যাঁ, যেন মনে হচ্ছে অনলাইন শপিং করছে। না, সেটা তো নয়। এটা একটা মেডিকেল টেস্টের রিপোর্ট। এরা যত দিন লাগে ঠিক ততদিন টাইম নিয়েই রিপোর্টিংটা হয়। তো জানি না এরা কেন বলছে, কিসের জন্য বলছে। তো এইবার চলে আসি রিতমের কিছু কথায়। যেখানে কিনা রিতম বলছিল যে বর্ষার কিছু তোমার শারীরিক মানে সমস্যার কথা, কিছু এই যে বিভিন্ন রোগের সিম্পটমস এর কথা বলছিল। যেমন মনে করো পেট জ্বালা করছে, হাত পা গরম হয়ে যাচ্ছে, ঘাড়ের কাছে ক্লট বেঁধে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে। এই যে অনেক রকম সিম্পটমস এর কথা বলল না? তো এটা থেকে ও নিজে মুখেও বলেছে, আমরাও যতদূর জানি এটা নার্ভের প্রবলেম থেকেই হয়। তো এই ক্ষেত্রে আমার একটাই কথা, রিতম যদি জানে যে বর্ষার নার্ভের প্রবলেম, নিশ্চয়ই ডাক্তারই বলেছে, ও নিজে, নিজে জানেনি। তো সেই ক্ষেত্রে তো একটাই কথা, এখানে নিউরো সার্জনকে দেখাতে হবে। তাই তো জানি। তার জন্য কোথায় যাব, সরকারি হাসপাতালে যাব না ভেলোর যাব না ব্যাঙ্গালোর যাব এসব না বলে আগে তো আমরা কোনো জেনারেল ফিজিশিয়ান দেখাবো
দেন সে সাজেস্ট করে দেবে কাকে দেখাবো, কিন্তু সিমটমস যখন জানে তো আমরা মোটামুটি তো এটা জানি নার্ভের প্রবলেম হলে কী দেখা। তাহলে নার্ভের প্রবলেম যখন ডিটেক্ট করেই ফেলেছে তো সেই ক্ষেত্রে নার্ভের প্রবলেমটা কোন লেভেলের সেটা জানতে হয়, এবং নার্ভের জন্য তো প্রচুর ওষুধ থাকে, এবং সেই ওষুধপত্র খেতে গেলে মানুষ কিন্তু খানিকটা ঝিমিয়ে পড়ে বলে আমার ধারণা। না, কিন্তু এখানে বর্ষাকে দেখে কোনো সময়ই মনে হয়নি ও নার্ভের ওষুধ নিচ্ছে, কারণ ওর টেনাসিটি, ওর মানে সবসময় যে বলার ফ্লো, সবসময় কি বলবো, এই যে কন্ট্রোভার্সি যে করতে বসলো, ওর অ্যাটিটিউড, এটা কিন্তু কোনোটাই ওকে দুর্বল বা উইক যাই বলো না কেন বলে মনে হচ্ছিল না। সেটা ওদের প্রবলেম, ওরা কি বলছে বা কিভাবে দেখাচ্ছে আদৌ আ ঠিক কি পজিশনে আছে সেটা তো যাদের হয়েছে তারাই বুঝবে। এক্সাক্টলি এই কথাটা বর্ষা নিজে মুখেও বলেছে, যার হয় সে বোঝে। তো এই নার্ভের প্রবলেম যদি বলে সেটা কিন্তু অনেক কারণে হয়। তবে আমার যদ্দূর মনে হয় যে নার্ভের প্রবলেম হলে অনেক সময় ভয় থেকে হয়, টেনশন থেকে হয়, অথবা বাড়িতে এমন কোনো সিচুয়েশন হয় যার থেকে নার্ভের প্রবলেম গ্রো হতে পারে। তো এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে, এগুলো ফিজিশিয়ানই বলতে পারবে যে কার কি জন্য কি হয়েছে সেটা বড় কথা না। কিন্তু যে প্রবলেম বা যে সিম্পটমস গুলো ওরা বিভিন্ন ভিডিওয়, বিভিন্ন থাম্বনেইলে দিয়েছে সেগুলো কি নার্ভের প্রবলেমের ফলে হয়? জানি না। আমি জানলেও বলতে পারব না। এইবার ওরা বলবে, আজকে যখন বলেই দিল ওর নার্ভের প্রবলেম আছে, তো এই যে জিনিসটা, যাই হোক ওই যে ১০ দিনের টেস্ট বলে যে টেস্টের কথা বলেছে, সেই টেস্টের রিপোর্টটা আসুক ওদের কথা মতো। এবার সেই রিপোর্টগুলো যদি আমাদের সঙ্গে শেয়ার করে, আমাদের সঙ্গে আমাদের সামনে শো করে বা আমাদের কি বলবো, আমাদের বলে যে এই হয়েছে, অমুক হয়েছে, তো আমরা জিনিসটা সম্বন্ধে আরো ক্লিয়ার কনসেপ্ট আনতে পারব। যাই হোক সেটা তো ওদের উপর নির্ভর করছে। আমরা তো দাবি করতে পারি না। কারণ সবারই কিছু না কিছু প্রাইভেসি থাকেই। আমরা এটা কখনো দাবি করতে পারি না, রিপোর্টটা দেখাও। কিন্তু এট লিস্ট রোগের কথা যখন বলেছ, রোগে যখন অসুস্থ, এইরকম পরিস্থিতি প্রতিটা ব্লগিংয়েই তোমরা রোগ, রোগ করে দেখাচ্ছ, এবং ভিউয়ার্সরা তোমাদের রোগের কথা শুনে তোমাদের থাম্বনেইল, তোমাদের টাইটেল পড়েই তোমাদের ভিডিওতে ভিউজ দিচ্ছে। ইভেন আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটর হলেও আমরাও তো ভিউয়ার্স। অর্থাৎ আমরাও তো তোমাদের ভিউ দিই। কাজেই আমরা তো ওই কারণেই ভিউ দিচ্ছি যে কি হলো, এরপরে কি হবে, বা তোমাদের মানে সিম্পটমস কি, এর রেমেডি কি, এই যে পুরো ব্যাপারটা। তো তার জন্য তো আমাদের একটা দাবি থাকতেই পারে যে রোগের নির্মূল হওয়ার জন্য কি পন্থা তোমরা নিলে। তো সেইটা জানার জন্য নিশ্চয়ই আমরা ওয়েট করতেই পারি। তো সেটা জানার জন্যই আমরা ওয়েট করব। দেখা যাক নেক্সট ডেতে তোমরা আর কি, কি বলো বা আর কি, কি আনো তোমাদের ভিডিও মারফত। তো ভিডিওটা এখানেই রাখছি। obviously আজকের ভিডিও মারফত কিছুটা জিনিস ক্লিয়ার হলো। ভাবছিলাম কি রোগ যে এমন কি যেটাকে নিয়ে এত বড় করে দেখানো হচ্ছে। যাই হোক, যেটা কিনা রিপোর্টের মাধ্যমে আরো আমাদের কাছে ক্লিয়ার হবে ভবিষ্যতে বলে দাবি রাখছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। নতুন ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। অল নোটিফিকেশনটা অন করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।